স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 212 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ কান্দিরাজ হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। এর আগে 1 নম্বর স্কুলের প্রশ্নপত্র আমি আলোচনা করেছি, তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। 1-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 প্রদত্ত কোনটি ঝামা পাথর? পিউমিস। শেল হলো পাললিক শিলা। হিমাটাইট আকরিকের প্রধান কি মৌল থাকে? লোহা আর অক্সিজেন। প্রদত্ত কোনটি লব্ধ রাশি? বেগ হলো লব্ধ রাশি। এসআই পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়? 1960 সালে। কেলভিন কোন রাশির একক? উষ্ণতা। উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? সেন্টিমিটার। মানুষের ডান ফুসফুসে মোট কয়টি খণ্ড থাকে? 3টি। কোনটি প্রাথমিক খাদক? ঘাসফড়িং। হাতের বুড়ো আঙুলে কোন সন্ধি উপস্থিত থাকে? স্যাডল সন্ধি। এরপর আমরা 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে চলে আসছি। 1-এর দাগে রয়েছে তোমার বুকের মাঝখানে বক্ষাস্থি অস্থি উপস্থিত। 2 মানব হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার। 3 পেশির সঙ্গে হাড়ের সংযোগ রাখে টেন্ডন। 4 স্কেলযুক্ত তরলের আয়তন মাপা পাত্রটির নাম হলো আয়তন মাপনী চোঙ। 5 এসআইতে বলের একক নিউটন। 6 একটি অচল অস্থিসন্ধি হলো মাথার খুলি। এরপর আমরা 3-এর দাগে চলে আসছি, যেখানে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 ম্যাগমা, লাভা ও আগ্নেয় শিলার সম্পর্ক কী? মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরের চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একে বলে ম্যাগমা। এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। বাইরে এসে লাভা জমে শক্ত হয়, এই জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। 2-এর প্রশ্ন, সংকর ধাতু কাকে বলে? একটি উদাহরণ দাও। 2 বা ততোধিক ধাতু পরস্পর বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয়। এরপর ওই তরল মিশ্রণ ঠান্ডা হবার পর কঠিনে পরিণত হয়ে যে নতুন ধাতু সৃষ্টি করে তাকে সংকর ধাতু বা মিশ্র ধাতু বলে। যেমন তামা ও দস্তা ধাতু মিশে তৈরি হওয়া পিতল একটি সংকর ধাতু। আবার ব্রোঞ্জ নামক সংকর ধাতুটি তামা ও টিন ধাতু মিশিয়ে তৈরি হয়েছে। এরপরে 3-এর দাগে রয়েছে স্টিল কি? স্টিলের তৈরি ব্রিজ সহজে ভাঙে না কেন? লোহা আর সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত বা স্টিল তৈরি হয়। লোহা দিয়ে ব্রিজ তৈরি হলে তা গাড়ি চলাচলে ভেঙে পড়তো। ইস্পাত দিয়ে তৈরি ব্রিজ কিন্তু সহজে ভেঙে পড়ে না, তার কারণ ইস্পাত লোহার থেকে শক্ত এবং অনেক ভার সহ্য করতে পারে। 4-এর প্রশ্নে রয়েছে জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কী? জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদির বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন এ জ্বালানি হিসেবে কয়লা, কেরোসিন, এলপিজি প্রভৃতি জ্বালানি হিসেবে রান্নার কাজে লাগে। বি গাড়ি চালাতে পেট্রোল, ডিজেল প্রভৃতি গাড়ি চালাতে কাজে লাগে। সি বিদ্যুৎ উৎপাদনে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তার সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়। 5-এর প্রশ্নে রয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? এটা হবে মিথেন। আর সিএনজি এর সম্পূর্ণ নাম লেখো, এটা হবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট প্রশ্নে রয়েছে 6-এর দাগে দৈর্ঘ্য কী রাশি? দৈর্ঘ্য একটি মৌলিক রাশি এবং কেন? দৈর্ঘ্য রাশিটির মান কোনোভাবেই ভর, সময় বা অন্য কোনো প্রাথমিক রাশির ওপর নির্ভরশীল নয়, এ কারণেই দৈর্ঘ্যকে মৌলিক রাশি বলা হয়। পরের প্রশ্নে রয়েছে শক্তি কী? এর দুটি প্রকার লেখো। কোনো বস্তু বা সংস্থার কাজ করার মোট সামর্থ্যকেই শক্তি বলা হয়। এর দুটি প্রকার হলো তাপশক্তি, আলোক শক্তি। এরপর 8-এর প্রশ্নে রয়েছে সূর্যই সকল শক্তির উৎস বা সকল শক্তির উৎস সূর্য। সংক্ষেপে এর সত্যতা ব্যাখ্যা করো। পৃথিবীর সব শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। যেমন 1 সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি পায়।
2. কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি জ্বালানি পুড়িয়ে তাপশক্তি পাওয়া যায়। এগুলিরও মূল উৎস সূর্য। বহু কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদেহ যথাক্রমে কয়লা এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। কয়লা পুড়িয়েই আমরা তাপশক্তি পাই। সুতরাং দেখা যাচ্ছে যে পৃথিবীতে প্রয়োজনীয় সব শক্তির উৎসই হলো সূর্য। এরপরে 9 দাগের প্রশ্নে রয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিন্ডেম্যানের 10% সূত্র: প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। 10 প্রশ্নে রয়েছে অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। যে শক্তি ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না তাকে অনবীকরণযোগ্য শক্তি বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এর পরের প্রশ্নে রয়েছে 11টা চাপ কি, এসআইতে এর একক কি? কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এসআইতে এর একক হলো নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। 12 প্রশ্নে রয়েছে লোহিত রক্তকণিকার কাজ কি, রক্তের রং লাল কেন? প্রথমে লোহিত রক্তকণিকার কাজ: 1 দাগে গ্যাসীয় পদার্থ পরিবহন, নির্দিষ্ট অঙ্গে ও কলাকোষে হিমোগ্লোবিনের সাহায্যে O2 এবং CO2 পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। 2 অম্লক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ, হিমোগ্লোবিন রক্তের অম্লক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আর রক্তের রং লাল কেন, এর অ্যান্সারটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকায় রক্তের রং লাল। 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 স্পর্শহীন বল কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রত্যক্ষ সংযোগে না থাকা দুটি বা তার বেশি বস্তুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে। উদাহরণ হলো একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি কোনো লোহার পেরেক রাখলে দেখা যায় পেরেকটিকে স্পর্শ না করেও চুম্বকটি পেরেকটিকে আকর্ষণ করছে। এই বলকে বলা হয় চৌম্বক বল। বা 2 দাগে একটি রবারের বলকে হাত থেকে ছেড়ে দিলে বলটি কোনো এক অদৃশ্য বলের টানে নিচের দিকে পড়তে শুরু করে। এক্ষেত্রে এই বল প্রয়োগ করে পৃথিবী। একে বলা হয় অভিকর্ষ বল। অর্থাৎ চৌম্বক বল, অভিকর্ষ বল এগুলি হলো স্পর্শহীন বলের উদাহরণ। 2 প্রশ্নে রয়েছে খাদ্য শৃঙ্খল কি? একটি বনের খাদ্য শৃঙ্খল ছকের অর্থাৎ তীর চিহ্ন দিয়ে সাহায্যে দেখাও। যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। একটি বনের খাদ্য শৃঙ্খল হলো সবুজ উদ্ভিদ উৎপাদক, এখান থেকে ঘাস ফড়িং যেটা প্রাথমিক খাদক, সেটা থেকে হবে ব্যাঙ গৌণ খাদক, সেটা থেকে হবে সাপ প্রগৌণ খাদক বা তৃতীয় শ্রেণীর খাদক, এবং সেটা থেকে হবে ময়ূর, এটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। প্রতি ক্ষেত্রে কিন্তু খাদ্য শক্তির পরিবর্তন ঘটছে, অর্থাৎ খাদ্য শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তিত হচ্ছে। পরের প্রশ্নে রয়েছে 3 দাগে দ্বিপত্রক কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় উপস্থিত, এর একটি কাজ লেখো, আর এটি কেন একমুখী হয়। হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তাকে দ্বিপত্রক কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা বা মিট্রাল কপাটিকা বলে। এর কাজ হলো এই কপাটিকা বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্তকে অর্থাৎ বেশি অক্সিজেনযুক্ত রক্তকে বাম নিলয়ে প্রেরণ করতে সাহায্য করে এবং বিপরীত পথে রক্তকে ফিরে যেতে বাধা দেয়। দ্বিপত্রক কপাটিকা একমুখী কারণ এটি কেবলমাত্র একদিকে খুলতে সক্ষম, তাই হৃৎপিণ্ডের ভিতরে রক্তপ্রবাহ সর্বদা একমুখী হয়। এরপরে 4 দাগের প্রশ্নে রয়েছে অতিকায়ত্ব ও বামনত্ব রোগের কারণ লেখো। প্রথমে অতিকায়ত্ব রোগের কারণ: এ অতিরিক্ত খাদ্য গ্রহণ, বি শিশুদের গ্রোথ হরমোনের অধিক্ষরণ, সি কোনো রোগের সংক্রমণ, ডি বংশগত কারণ। বামনত্ব রোগের কারণ: এ যথেষ্ট পরিমাণ খাদ্যের অভাব, বি শিশুদের ক্ষেত্রে গ্রোথ হরমোনের কম ক্ষরণ, সি কোনো রোগের সংক্রমণ, ডি বংশগত কারণ। এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে দাঁতে সাদা ছোপ সৃষ্টির কারণ কি? দাঁতে সাদা ছোপ সৃষ্টির কারণ হলো এ দাঁতের ক্ষয়, বি ক্যালসিয়ামের অভাব, সি দাঁতের বিকাশের সময় সমস্যা, আর ডি হচ্ছে ফ্লুরাইডের বিষক্রিয়া। এরপর 5 দাগে রয়েছে বায়ুশক্তি কি, উদাহরণ সহ এর কার্য ব্যাখ্যা করো। বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় বায়ুশক্তি। কার্য হচ্ছে এ যান্ত্রিক শক্তি হিসেবে বাতাসের শক্তি ব্যবহার করে জল তোলার পাম্প চালানো হয়,
বি বিদ্যুৎ উৎপাদন, টারবাইনের চাকা ঘুরিয়ে বায়ুশক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা যায়। সি বায়ুর শক্তি কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়। 6 দাগে রয়েছে ফসিল কিভাবে তৈরি হয় তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীদেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়। এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। তবে সব জীবাশ্মই পাথুরে দেহাবশেষ নয়। লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ, গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহ, এসবকেও আমরা ফসিল বলি। উদাহরণ হচ্ছে হিমালয় পর্বত সৃষ্টির সময় টেথিস সাগরের বিশাল পলি সঞ্চিত হয়। বিভিন্ন সামুদ্রিক প্রাণী, উদ্ভিদের দেহ চাপা পড়ে ও পলির সঙ্গে এগুলিও ধীরে ধীরে প্রস্তরীভূত হয়। তাই হিমালয় পর্বতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।